আচ্ছা ভাবি, সিগারেট খাওয়া কি খুব খারাপ কাজ? একদম না। বড় বড় জ্ঞানী মানুষদের প্রায় সকলেই ধূমপান করেন। তুমি সত্যজিৎ রায়কেই চিন্তা করে দেখো। সত্যজিৎ রায়ের ঠোঁটের কোণে পাইপ নেই, এমন সত্যজিৎ চিন্তা করা যেতে পারে। তাহলে সিগারেট খেলে খারাপ ছেলে বলা হয় কেন? ওরা ভালো জানে না বলেই বলে। মানুষের ভালো খারাপ হওয়া কখনো সামান্য সিগারেটের উপর নির্ভর করে না। ভালো খারাপ নির্ভর করে যার যার বিবেকের ওপর। তুমি তোমার বিবেক কতটা কাজে লাগাতে পারছো সেটাই বড় ব্যাপার। তবে আরেকটা বিষয় অবশ্যই আছে। সরব আগ্রহ নিয়ে চাইল। কি বিষয়? আবেগ। সৃষ্টিকর্তা মানুষকে যা যা দিয়েছেন তার মাঝে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আবেগ আর বিবেক। আবেগ আর বিবেককে সৃষ্টি করার পর দেখা গেল তারা দুজনই মানুষের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব পেতে চায়। দুজনের কেউই নিজেকে খাটো করে দেখতে রাজি নয়। সৃষ্টিকর্তা তাদের বিভেদ নিষ্পত্তি করতে মানব জীবনকে দুটো ভাগে ভাগ করে, আবেগ আর বিবেককে। তাদের নিজ নিজ রাজত্ব বুঝিয়ে দিলেন। আবেগ পেল মানুষের শিশু বয়স থেকে প্রথম যৌবন পর্যন্ত রাজত্ব, আর বিবেক পেল শেষ যৌবন থেকে বৃদ্ধ প্রান্ত পর্যন্ত। যার ফলে পৃথিবীর মানুষ পৃথিবীর সকল বিতর্কিত কাজগুলোকে প্রথম যৌবনে পদার্পণ হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করলো। বাইরের দেশগুলোতে দেখো, 18-এর আগে নো অ্যালকোহল, 20-এর আগে নো ড্রাইভিং লাইসেন্স। তুমিও যদি 18-র পর সিগারেট প্যাকেট নিয়ে ঘুরে বেড়াও, এটা ব্যাপারটা এখানকার মতো খুব ভয়ানক ব্যাপার হচ্ছে না। বলো তো এর কারণ কি? কেন এই 18 বছরকেই সময়সীমা দেওয়া হলো, অন্য কোনো বয়স নয় কেন? সরব আগ্রহ নিয়ে শুধালো। কেন? কারণ 18 বছর বয়স থেকে আবেগের রাজত্ব দুর্বল হয়ে আমরা বিবেকের রাজত্বে যেতে শুরু করি। আমরা আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে ভাবার চেষ্টা করি কোনটা ঠিক কোনটা ভুল, কোন জিনিসটা আমায় কষ্ট দেবে, অথবা কোনটা আমাদের এড়িয়ে যাওয়া উচিত। আবেগ ভীষণ অহংকারী। সে নিজেকে অত্যন্ত বুদ্ধিমান ভাবে বলেই ভুল করার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু বিবেক হলো বিচক্ষণ। সে যুক্তি দিয়ে ভাবতে ভালোবাসে। তাই মানুষের বয়স যত বাড়ে তারা তত বাস্তবধর্মী হয়। তোমার মধ্যে এখন আবেগের রাজত্ব চলছে। তুমি যেন আবেগের বশে না ভেবে ভুল কিছু করে বসো। এই জন্য সিগারেট, অ্যালকোহল, প্রপম, নারী ইত্যাদি কঠিন কঠিন বিষয় থেকে তোমাকে দূরে রাখার চেষ্টা করে বিবেকবান মানুষজন। তারা আতঙ্কিত থাকে, কখনো কখনো নিজের ইচ্ছায় মতামতটাও চাপিয়ে দেয়। এটা অবশ্য ভুল। তারা আসলে তোমার ভেতরের বিবেকের রাজত্বের জন্য অপেক্ষা করে, যাতে পরবর্তীতে তোমার মনে না হয়, ইস, এটা আমি এইভাবে কেন ভাবলাম না, এই কাজটা এইভাবে কেন হলো না। এই আফসোসটা তখন অনেকেরই ভালো লাগে না। আমার মনে হয় তোমারও বিবেকের জন্য অপেক্ষা করা উচিত। তবে তুমি চাইলে এখনো সিগারেট খেতে পারো, তোমার ইচ্ছে। ক্লান্ত দু চোখ। সরব হাত বাড়িয়ে তরুর শাড়ির আঁচল ধরে বসে রইল। তরু হেসে শুধালো। তুমি যখন খাবে আমায় ডাকবে, আমিও টেস্ট করে দেখব। সরব মুগ্ধ চোখে চেয়েছিল, এবার হেসে ফেলল। তরুর কথা শুনতে তার ভালো লাগে। তরু কি সুন্দর করে কথা বলে। তরু যখন কথা বলে সৌরভের মনে হয় তরুর প্রতিটি কথা বেদবাক্যের মতো সত্য। এত সুন্দর করে যে বলে তার কথা মিথ্যা হতে পারে। তরু আজ গোলাপি শাড়ি পরেছে, ঘাড়ের ওপর বিশাল খোপাটা প্রায় খুলে খুলে গিয়েছে, ঘমাত্ম মুখ। মায়ের খেয়ে কেমন মজা পেলে ছোট সুলতান, ব্যথা করে? সৌরভ হেসে বলল। ডান পাশের একটা দাঁত নড়ে গিয়েছে, নড়া দাঁতের মাড়ি ফুলে গাল ফুলে গিয়েছে। ভাইয়ার যে কি শক্তি! কত সহজ করে বলে ফেলল। কোথাও যেন এক বিন্দু ক্ষোভ নেই, আক্ষেপ নেই, মন খারাপ নেই। তরুর ভীষণ মায়া হলো। তরুর অনুভূতি শক্তি খুব একটা প্রখর নয়। কে জানি কেন কারো সংস্পর্শ তাকে গভীরভাবে স্পর্শ করতে পারেনি কখনো। তবু তরুর মনে হয় এ ছেলেটির মতো গভীর মায়া বোধহয় তরুর আর কারো প্রতি হয়নি কখনো। তরু গভীর মায়ায় হাত বুলিয়ে দেয় সৌরভের মাথায়। সৌরভ হাসি হাসি মুখে চেয়ে থাকে, একদম ঠিক মাহবুবের মতো তার দৃষ্টি। নিঃসংকোচে শুধালো। মেয়েদের কি গোপন কোনো পারফিউম হয় ভাবে? মায়ের ঘরে তো কোনো পারফিউমের শিশি দেখি না। তারপরও তোমার গায়ে মায়ের মতো সুগন্ধ, একদম মামা গন্ধ। তরু উত্তর দিল না। অবাক হয়ে খেয়াল করলো বুকের ভেতর আস্ত এক শেকড়ের নাড়াচাড়া। শেকড়ের শিরায় শিরায় আশ্চর্য এক মায়ার বাঁধন। তরু মনের গহ্বরের অনুভব করে
এই সংসার নামক অদৃশ্য শেকড়ের প্রতিটা মানুষের প্রতি তার আশ্চর্য মমতা, আশ্চর্য আকর্ষণ, যে আকর্ষণ তরুকে বেঁধে ফেলছে, ভীষণ মায়া নিয়ে জড়িয়ে ফেলছে আষ্টে পৃষ্ঠে। এটা কি তবে বিয়ের পার্শ্ব প্রতিক্রিয়া, নাকি সৃষ্টিকর্তার প্রদত্ত ঐশ্বরিক শক্তি? তরু শোবার ঘরে ফিরল 11টা পেরিয়ে। মাহবুব বালিশে আরশোয়া হয়ে মাথাটা পেছন দিকে এলিয়ে শুয়ে আছে, বাম হাতটা কপালের ওপর, বুকের ওপর বই, চোখ দুটো বোঝা। তরু ঘরে ঢুকেই বিছানার পাশের জানালাটা খুলে দিল। ঘরের আলো নিভিয়ে ম্লান জ্যোৎস্নায় মাহবুবের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। সাদামাটা চেহারার মাহবুব, আহামরি বিশেষত্ব কিছু নেই, অথচ তরুর কাছে মনে হয় মাহবুব যেন সৃষ্টিকর্তার এক অভিনব সৃষ্টি, সবথেকে সুন্দর সৃষ্টি। তরু বালিশে ঠেস দিয়ে ঘাড় বাঁকিয়ে চেয়ে থাকে। মাহবুবের প্রশস্ত কপাল, ঘামে ভেজা চুল, তীক্ষ্ণ নাসা, দাড়িহীন পরিপাটি গাল, কালচে ঠোঁট, থুতনিতে মিষ্টি গর্ত, ডান হাতে বুকের সাথে আলতো করে চেপে রাখা বই, রুক্ষ শক্তিশালী হাতের দৃশ্যমান শিরা। তরু সবই সময় নিয়ে দেখে। মাহবুবের দিকে চেয়ে থাকতে থাকতে টের পায় গোপন দেওয়ালিন নড়বড়। এই বিয়েটা, এই মানুষটাকে তরু পেয়েছিল একদমই মজার ছলে। ধারাবাহিক জীবনে হাঁপিয়ে উঠে নতুন কিছু পাওয়ার কৌতুকে খুব আগ্রহ নিয়ে বিয়ে করেছিল তরু। তরুর সঙ্গ চাওয়া না চাওয়া সকল পুরুষই যেমন তাকে বিশেষ চোখে দেখে, তরু ভেবেছিল মাহবুব বোধহয় হবে তেমনই এক মুগ্ধ পুরুষ। কিন্তু কোথায় যেন কিছু একটা উল্টো হলো। টেলিফোনের ওপাশে মাহবুবের দ্বিধাহীন গমগমে কণ্ঠস্বর, তার জড়তাহীন নির্বিকার ব্যবহার তরুর মনের ভেতর বর্বর ব্যাপারটাকে আরও ভারী করে দোলা দিয়ে গেল। এক বিন্দু বিস্মিত না হয়ে তরুর তালে তাল মিলিয়ে তরুর প্রতি মাহবুবের এই প্রগাঢ় অধিকারবোধ শিরশির তুলে দিল হৃদয়ে। মেকি আহ্লাদ, কপটতা, সভ্য পুরুষের সাধারণ সভ্যতা, তরুকে মুগ্ধ করার চেষ্টাবিহীন এই পুরুষকে তরুর কেন যেন এত ভালো লেগে গেল। যতটা না ভালো লাগলো, তার থেকেও বেশি মাহবুব যেন তার নিজের হলো, একেবারে নিজের মানুষ। তার নামই বুক পেয়ে নামতে লাগলো কেমন ঘর ঘর প্রশান্তি। তরু তার এক জীবনের সকল অভিমান তার ঘাড়ে ছাড়িয়ে দিয়ে আরাম করে বসলো। সে পুরুষও যেন মাথা পেতে নিল সকল অভিমান। কেমন পুরুষোচিত তার হার মানার পদ্ধতি, তবুও কোথাও যেন ভীষণ ফাঁকা পাখা, পেয়েও না পাওয়ার স্বাদ, দিয়েও না দেওয়ার জেদ। তরু হাত বাড়িয়ে মাহবুবের ঘামে ভেজা চুলগুলো সরিয়ে দিল। ধীরে ধীরে হাত নামিয়ে স্থির করল মাথাচাড়া দিয়ে উঠতে চাওয়া তীক্ষ্ণ রোমরাজি ভর্তি খসখসে গালের উপর। তরুর নরম হাতে স্পর্শে ঘুম ছুটে গেল মাহবুবের। চোখ মেলে তরুর দিকে তাকালো। তরু চমকালো না, দূরে সরে যাওয়ার চেষ্টা করল না, তীক্ষ্ণ চোখে চেয়ে রইল মাহবুবের চোখে। মাহবুব হাতের বইটা শিওরের কাছে সরিয়ে রেখে তরুর হাত ধরে কাছে টানার চেষ্টা করল। তরু আগের জায়গাতেই স্থির বসে থেকে রহস্য করে হাসল, ভ্রু নাচিয়ে বলল, এতই সহজ? মাহবুব তার সেই শিষ্যের অদ্ভুত দৃষ্টিতে তরুর দিকে চেয়ে রইল। তরুর বুক কেঁপে উঠলেও হাত পা ছাড়িয়ে আরাম করে বসল। অসাবধানে সরে যাওয়া শাড়ির আঁচল, নরণে চরণে আবেদনময়ী মোহনীয়তা যে তরুর ইচ্ছাকৃত তা মাহবুব বুঝল। তরু হঠাৎ ঘাড় বাঁকিয়ে চাইল। আধখোলা চুলে রাশি পুনরায় খোপায় মরতে মরতে বলল, এই যে স্বামী, অন্য মেয়েকে মিষ্টি বলে আমাকে বিয়ে করে কেন শুনি? মাহবুব তরুর কথার অর্থ ধরতে পারল না। সবল হাতে আচমকা তাকে টেনে নিল বুকের কাছে। তরু খোপা বাঁধছিল। আকস্মিক আক্রমণে বাঁধনহারা হলো চুলের বহর। কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে তরুর কোমল ঘাড়ের খাজে মুখ লুকালো মাহবুব। চাপা কণ্ঠে বলল, আর যন্ত্রণা করো না তো তরু। তরু ফিসফিস করে বলল, কাল আমি হলে চলে যাব, যেখানে আমার দাম নেই সেখানে থেকে যাব। আমি কি এতই সহজ? কোথাও যাবে না তুমি, চুপ।